আপনার সাথে কবিতা ভাবির কোনো সম্পর্ক আছে? কথাটা শুনেই মুহূর্তের মধ্যে আদিলের মুখের ভাব বদলে গেল। চোয়াল শক্ত হয়ে এলো, চোখে তীব্র রাগের ঝলক গর্জে উঠল। কি বললে তুমি? অহনা শান্ত চোখে তাকিয়ে রইল তার দিকে, গলার স্বরও ঠান্ডা। যা শুনেছেন তাই বলেছি। আদিল এক পা এগিয়ে এসে অহনার কবজি শক্ত করে চেপে ধরল। সাপের 5 পা দেখে ফেলেছ নাকি? বলেছি না আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবে না। অহনা নির্ভীক গলায় বলল, স্বামী স্ত্রীর মধ্যে ব্যক্তিগত বলে আলাদা কিছু থাকে না। আমি যেটা জানতে চেয়েছি তার উত্তর দিন। আদিল গম্ভীর স্বরে বলল, তুমি জানো না আমাদের মধ্যে কি সম্পর্ক? অহনা ধীর গলায় বলল, ভাবির ব্যবহার দেখে তো মনে হয় না আপনাদের মধ্যে শুধু দেবর ভাবির সম্পর্ক। কথাটা শুনে আদিল যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে হঠাৎ করে অহনার গাল চেপে ধরল। নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি, ভেবে কথা বলবে। এই প্রথম অহনার চোখে পানি নেই, বরং কঠিন দৃষ্টিতে সে তাকিয়ে আছে আদিলের চোখের দিকে। অহনাকে এমন দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আদিল যেন একটু অস্বস্তিতে পড়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই সে হাত ছেড়ে দিয়ে বারান্দার দিকে চলে গেল। অহনা চুপচাপ তার পেছন পেছন গিয়ে বারান্দায় দাঁড়াল। অহনার উপস্থিতি টের পেয়ে আদিল ঘুরে তাকাল। মনে মনে বিরক্ত হয়ে ভাবল, এই মেয়ের সমস্যা কি? আজকে এমন আচরণ করছে কেন? গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, কি চাই? অহনা এবার কবিতার প্রসঙ্গ আর তুলল না। শান্ত গলায় বলল, আপনি আজ রাত 11টার আগে বাসায় ফিরবেন। আদিল ভ্রু তুলে বলল, আর যদি না ফিরি? তাহলে এই রুমের দরজা খুলবে না। আদিল চোট বাঁকিয়ে হেসে বলল, এটা আমার রুম। অহনা সঙ্গে সঙ্গে বলল, আমি আপনার স্ত্রী, সেই হিসেবে এটা আমারও রুম, আমারও অধিকার আছে এখানে। কথাটা শুনে আদিল কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে এক পা করে এগিয়ে এলো অহনার দিকে। আদিল এগোতে থাকলে অহনা পিছোতে লাগল। শেষ পর্যন্ত সে বারান্দার রেলিংয়ে ঠেকে গেল। আদিল 2 হাত দিয়ে অহনাকে ঘিরে দাঁড়িয়ে কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, তুমি রুমের ওপর অধিকার দেখাতে পারো, আর আমি তোমার ওপর অধিকার দেখাতে গেলে দোষ? তোমার যেমন এই রুমে অধিকার আছে, আমারও তেমন তোমার ওপর অধিকার আছে, রাইট? এরপর বিছানার দিকে চোখের ইশারা করে বলল, তাহলে চলো। অহনার গা গুলিয়ে উঠল। সে আদিলের হাত সরিয়ে দিতে চাইল, কিন্তু আদিল সরাল না। অহনা তীব্র স্বরে বলল, আপনি জানেন আপনি একটা নোংরা মানুষ। অধিকার শুধু এই দিক দিয়েই বোঝেন? স্ত্রীর প্রতি আরও অনেক দায়িত্ব আর অধিকার আছে, সেগুলোর কথা মনে হয় আপনি জানেন না। আদিল ধমকে উঠল। শ্যাট আপ! অহনা এবার আরও জোরে বলল, আপনি শ্যাট আপ! পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই আদিল বিরক্ত হয়ে অহনাকে ছেড়ে দিল। কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। অহনা অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইল। আহনাফ একটু আগেই হাসপাতাল থেকে ফিরেছে। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে বলল, কবিতা, 1 কাপ চা বানিয়ে দাও তো। কবিতা তখন ফোনে ব্যস্ত ছিল। কথাটা শুনে বিরক্ত হয়ে তাকালেও কিছু বলল না। উঠে রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগল। কিছুক্ষণ পর চা নিয়ে এসে দেখল আহনাফ বারান্দায় দাঁড়িয়ে আছে। কবিতা এগিয়ে গিয়ে বলল, তোমার চা। আহনাফ কাপটা নিয়ে বলল, এখানে একটু দাঁড়াও। কবিতা চুপচাপ পাশে দাঁড়িয়ে রইল। চায়ে চুমুক দিয়ে আহনাফ বলল, তুমি মা আর দাদিমাকে কি বলেছ? কবিতা একটু চমকে উঠল, তবে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, কি বলেছি? আহনাফ সরাসরি তাকিয়ে বলল, তুমি নাকি বলেছ আমি বাচ্চা নিতে চাই না। মিথ্যে কথা কেন বললে? আমি তো অনেক আগেই বলেছি আমি একটা বাচ্চা চাই। কবিতা একটু থেমে বলল, ওনারা আমাকে এত জেরা করছিলেন, তাই তোমার নামটা বলেছি। আহনাফ দীর্ঘশ্বাস ফেলল। তুমি জানো আমি কতদিন ধরে একটা বাচ্চা চাইছি, কিন্তু তুমি প্রতিবারই কোনো না কোনো অজুহাত দাও। কি চাও তুমি? কবিতা বিরক্ত স্বরে বলল, এই বিষয়টা নিয়ে এখন কথা বলতে ইচ্ছে করছে না। কথা শেষ করেই কবিতা রুমে এসে শুয়ে ভেতরে পড়ল। আহনাফ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকল। তারপর হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। রাত অনেক হয়ে গেলেও আদিল বাসায় ফিরল না। অহনা অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল। গভীর রাতে আদিল ফিরে এসে দরজায় কয়েকবার ধাক্কা দিল, কিন্তু কোনো সাড়া পেল না। রাগে ফুঁসতে ফুঁসতে সে সোজা ছাদে উঠে গেল। ছাদের এক কোণে একটা ছোট ঘর আছে, ছোট একটা জানালা আর ভেতরে একটা পুরনো খাট। মাঝে মাঝে কেউ কাজের প্রয়োজনে থাকলে এই ঘরটাই ব্যবহার করা হয়। রাগের মাথায় রাতটা সেখানেই কাটালো আদিল। সকালে ঘুম ভেঙে অহনা বিছানার পাশটা খালি দেখে অবাক হয়ে গেল। সোফায় তাকিয়ে দেখল আদিল নেই। দরজার দিকে তাকাতেই দেখল দরজা ভেতর থেকে বন্ধ। অহনার হঠাৎ মনে পড়ল, সে তো রাতে ঘুমিয়ে পড়েছিল, তাই দরজা খুলতে পারেনি। অহনা তাড়াতাড়ি উঠে পুরো বাড়ি খুঁজতে লাগল। কোথাও আদিলকে না পেয়ে তার মনে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করতে লাগল। শেষে অহনা ছাদে গেল আদিলকে আছে কিনা দেখতে। ছাদে এসে প্রথমে কাউকে দেখতে পেল না, কারণ ছাদের ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। হাঁটতে হাঁটতে অহনার চোখ গিয়ে পড়ল ফুলের টবগুলোর দিকে। অনেকগুলো ফুল ফুটে আছে, গাছগুলো নীলিমা জাহান লাগিয়েছে। অহনা এগিয়ে গিয়ে একটা নয়নতারা ফুল ছিঁড়ে কানের বাসে গুজে দিল। তারপর লম্বা চুলগুলো ছেড়ে দিল। হালকা বাতাসে চুলগুলো দুলতে লাগল।
সকালের পরিবেশটা খুব মনোরম লাগছে অহনার কাছে। অহনা অজান্তেই ধীরে ধীরে একটা গান গাইতে শুরু করলো। পাশের বাড়ির ছাদ থেকে একটা ছেলে অনেকক্ষণ ধরে অহনাকে দেখছিল। অহনার গান শেষ হতেই সে ডাক দিল, শুনছেন? অহনা তাকালো। ছেলেটা মুগ্ধ হয়ে বলল, আপনি যেমন সুন্দর তেমনি সুন্দর গানও গাইতে পারেন। অহনা কিছু বলল না, শুধু একটু অস্বস্তি নিয়ে পিছন ফিরল। আর তখনই সে দেখল ছাদের ঘরের সামনে দাঁড়িয়ে আছে আদিল। চোখ মুখ ফোলা, মুখটা গম্ভীর। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অহনার। আদিলের চেহারার আদল মুহূর্তেই বদলে গেল। চোখের দৃষ্টি ঠান্ডা হয়ে এলো। তবে সে কিছু বলল না। পাশের বাসার ছেলেটার দিকে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যেন ছেলেটা আর একটা শব্দও বলার সাহস পেল না। আদিলের চোখে রাতে ঘুমাতে না পারার ছাপ স্পষ্ট। চোখ মুখ ফুলে আছে। মশার কামড়ে গালগুলো লাল হয়ে গেছে। অ্যালার্জির কারণে চেহারাটা আরও খারাপ দেখাচ্ছে। অহনা তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। একটু মায়া লাগল, তবুও নিজেকে শক্ত করে ফেলল। আদিল অহনার দিকে একবার তাকিয়েই সোজা ঘরের ভেতরে চলে গেল। অহনা কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আজকে আদিল কিছু বলল না, এটাই যেন তার কাছে সবচেয়ে অস্বাভাবিক লাগল। রান্নাঘরে ঢুকতেই গরম ভাপ আর মশলার গন্ধে ভরে উঠল চারপাশ। কবিতা নাস্তা বানাতে ব্যস্ত। অহনাকে আসতে দেখেই কবিতা ঠোঁট বাঁকিয়ে বলল, এত দেরি হলো কেন? অহনা একটু ভেবে হেসে বলল, কি করব ভাবি, আপনার ভাই তো ছাড়তেই চাইছিল না। কবিতা থমকে গেল। ভাই? অহনা নির্লিপ্ত স্বরে বলল, আপনার দেবর তো আপনার ভাইই হয়, তাই না? কবিতার মুখ শক্ত হয়ে গেল। চোখে এক ঝলক রাগ ফুটে উঠল। কিছু না বলে সে গজগজ করতে করতে চলে গেল। অহনা মৃদু হাসল, কিন্তু সেই হাসির আড়ালে ছিল কটাক্ষ। নাস্তা শেষ করে অহনা একটা ট্রেতে করে আদিলের জন্য খাবার নিয়ে রুমে ঢুকল। আদিল তখন গভীর ঘুমে। অহনা টেবিলে ট্রেটা রেখে ধীরে ধীরে ব্যাগ থেকে একটা খাতা বের করল। সোফায় গিয়ে বসে কলমটা হাতে নিল। কিছুক্ষণ খালি পাতার দিকে তাকিয়ে থাকল, যেন শব্দগুলো গুছিয়ে নিতে সময় লাগছে। তারপর লিখতে শুরু করল, প্রিন্সিপালের কাছে অভিযোগপত্র। কয়েকটা লাইন এগোতেই হঠাৎ তার হাত থেমে গেল। কলমটা কাগজের ওপর স্থির হয়ে রইল। মনে হচ্ছিল আর লিখতে পারছে না, কারণ যত লিখছে ততই সেই ঘটনাগুলো মাথার ভেতর ফিরে আসছে। অদ্রিজের হঠাৎ করে দরজা বন্ধ করে দেওয়া, তারপর জোর করে মুখ চেপে ধরা, অহনার ছটফট করা, ধীরে ধীরে নিঃশ্বাস আটকে আসা, আর শেষে সব কিছু অন্ধকার হয়ে যাওয়া। অহনা চোখ শক্ত করে বন্ধ করল। বুকটা কেঁপে উঠল হালকা করে। এক মুহূর্তের জন্য মনে হলো থাক, কিছুই লিখবে না। কিন্তু পরের মুহূর্তেই সে নিজের ভেতর শক্ত হয়ে উঠল। মনে মনে বলল, অদ্রিজ ওই দিন আমার সাথে করেছে, অন্যদিন আরেকজনের সাথে করবে না। ওকে শাস্তি পেতেই হবে, না হলে কোনো দিনও শুধরবে না। অহনা গভীর শ্বাস নিয়ে আবার লিখতে শুরু করল। এবার আর হাত থামল না। ঠিক তখনই বিছানায় শুয়ে থাকা আদিল নড়ে উঠল। অহনার দিকে নজর পড়তেই আধো ঘুম ভাঙা গলায় বলল, কি লিখছ? অহনা চমকে তাকাল। এক মুহূর্ত দেরি না করে খাতাটা বন্ধ করে ফেলল। আদিল উঠে বসে তার দিকে তাকাল। ধীরে ধীরে এগিয়ে এসে খাতাটা নিতে হাত বাড়াল। অহনার এমন আচরণে আদিলের ভ্রু কুঁচকে গেল। কি লুকাচ্ছ? সুইসাইড নোট লিখছ নাকি? অহনা ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, ধরেই নিন। আদিল বিরক্ত হয়ে বলে উঠল, হোয়াট ননসেন্স। অহনা এবার সরাসরি আদিলের চোখের দিকে তাকাল। কণ্ঠটা অদ্ভুত শান্ত, কিন্তু কথাগুলো কাঁটার মতো। আমি যদি মরি, আপনাকে সাথে নিয়েই মরব। আদিল থমকে গেল। মানে কি এসব? অহনা ধীরে ধীরে বলল, একা কেন মরব? আমি মরার আগে আপনাকে দায়ী করে যাব। আদিল রেগে উঠল। তুমি যা তা বলছো অহনা। অহনার গলা কেঁপে উঠল। আপনি কখনো জানতে চেয়েছেন আমি কিভাবে থাকি? আমার কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা? কোনোদিন জানতে চেয়েছিলেন আমার কিছুর প্রয়োজন আছে কিনা? কোনোদিন আমি যদি সত্যিই কিছু করে বসি, আপনি হয়তো বেঁচে যাবেন, তাই না? কথাগুলো শুনে আদিল কিছুক্ষণ চুপ করে রইল। রাগটা যেন একটু নরম হয়ে এলো। অহনা আর কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল। তারপর একদম স্বাভাবিক গলায় বলল, ফ্রেশ হয়ে নাস্তা করে নিন। আদিল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, যেন কিছু বলতে চাইছে, কিন্তু শেষ পর্যন্ত কিছু না বলে বাথরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এসে চুপচাপ নাস্তা করতে বসল। দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে উঠল। নাস্তা শেষ করে আদিল ফোনটা তুলে নিল। দরজার কাছে গিয়ে একবার পেছনে তাকালো। অহনা তখনও চুপচাপ বসে আছে, কিন্তু কিছু না বলেই বেরিয়ে গেল। দুপুরে সবাই খেতে বসেছে। কবিতার চোখ মুখ ফোলা, নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। নীলিমা জাহান রূপালী শিকদারকে বললেন, মা, শুনেছেন পাশের বাসার ওই রাসেলকে নাকি কে মেরে পা ভেঙে দিয়েছে? সবাই একটু অবাক হল। রূপালী শিকদার বললেন, ছেলেটা তো অনেক ভদ্র, আচার আচরণও বেশ ভালো, ওকে কি মারবে? নীলিমা জাহান বললেন, কে জানে। অহনা চুপচাপ সবার কথা শুনছিল।
আজকে সকালের কথা মনে পড়তেই ভাবল, ওই ছেলেটা নাকি। অহনার নজর হঠাৎ আদিলের দিকে গেল। আদিল একদম স্বাভাবিকভাবেই খাচ্ছে, মুখে কোনো ভাবান্তর নেই। আদিলকে দেখে এমন মনে হচ্ছে যেন চারপাশের সব কিছু থেকেই সে নিজেকে আলাদা করে রেখেছে। আজকে আর আদিল বেরোয়নি। সন্ধ্যার দিকে আদিল ছাদে উঠল। আদিল এক কোনায় বসে মোবাইল দেখছে। কিছুক্ষণ পর কবিতাও এলো। প্রথমে আদিল খেয়াল করেনি। কবিতা এসে আদিলের সামনে দাঁড়ালো। আদিল কবিতাকে দেখতেই চোয়াল শক্ত হয়ে এলো। আদিল উঠে দাঁড়ালো। কবিতা আবার গিয়ে আদিলের সামনে দাঁড়ালো। ধীরে ধীরে বলল, তুমি আমাকে এড়িয়ে চলছ কেন? আদিল বিরক্ত স্বরে বলল, এখন এসব কথা বলার সময় না। তাহলে কখন? কতদিন ধরে এড়িয়ে যাবে? আদিল চুপ করে আছে। কবিতা আবার বলল, আমি বুঝি না ভেবেছ? অহনার জন্য তুমি বদলে যাচ্ছ। আদিল এবার গম্ভীর স্বরে বলল, এসব বন্ধ করো কবিতা। কবিতার চোখে পানি চলে এলো। আমি কি এতটাই পর হয়ে গেছি? কথা বলতে বলতে কবিতা হঠাৎ করে আদিলকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ আগে অহনা ছাদে এসেছিল। ওদের দেখে আর সামনে এগোয়নি, দূর থেকে দেখছিল। কিন্তু কবিতা আদিলকে জড়িয়ে ধরতে দেখে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কিন্তু অহনা নিজেকে সামলে নিল। চোখের পানি মুছে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিচে নেমে গেল। বসার ঘরে সবাই টিভি দেখছিল। আজকে আহনাফও বাসায় আছে। অহনা এসে বলল, আমরো, আহনাফ ভাইয়া, আপনারা একটু ছাদে আসবেন? অহনার গলার স্বর শুনে সবাই চমকে গেল। রূপালী শিকদার বললেন, সন্ধ্যার সময় ছাদে কেন? কি হয়েছে? অহনা কিছু বলার আগেই আহনাফ বলল, আচ্ছা, ও যখন বলছে তাহলে গিয়ে দেখি না, চলো। সবাই উঠে দাঁড়ালো। একে একে ছাদের দিকে অগ্রসর হলো।